শুধু নির্জীব গলায় বলে, তোরা সব বড়লোকি মানুষ ভাই, তোদের হিসেব তোদের কাছে রাখ, কিন্তু আমি বিজনেস করব না। আবার আমার ফারাহাকেও লাগবে, কিন্তু ফাইজ বলেছে বিজনেস না করলে ওর বোনকে নাকি আমাকে দিবে না, ভুলে যেতে বলেছে। ইরফানের চোখে মুখে বিস্ময়, ভোরু কুসকে বলে, তুই বিজনেস করবি না কেন? শুদ্ধ ওভাবে চোখ বুঝে বলে, আমার ভালো লাগে না। ইরফান গম্ভীর গলায় বলে, ওকে ফাইন, করতে হবে না। শুদ্ধ একটু হাসলো। ইরফান কথাটা বলে সরাসরি ফাইজকে কল করলো। কল রিসিভ হওয়ার সাথে সাথেই ইরফান গম্ভীর গলায় বলে, তুই শুদ্ধকে কেন বলেছিস ও যেন ফারাহাকে ভুলে যায়? ওপাশ থেকে ফাইজের কপালে ভাঁজ পড়ে। সে কিছু বলার আগেই ইরফান রাগান্বিত স্বরে বলে, ওর বিজনেস ভালো লাগে না, ও করবে না। সিম্পল। তুই কেন বলবি ফারাহাকে ভুলে যেতে? তোর কি স্মৃতিশক্তি লোপ পেয়েছে? দেন, ওকে ফাইন, আমি মনে করিয়ে দিচ্ছি। শুদ্ধর ভাই একদম জলজান্ত বেঁচে আছে, অ্যান্ড হিল বি এবল টু হ্যান্ডেল এভরিথিং, আন্ডারস্ট্যান্ড? একটু থেমে শ্বাস ফেলে চিবিয়ে চিবিয়ে বলে, তোর কি আমাকে ভিখারি লাগে? তোর বোনের কত চাওয়া পাওয়া আছে, আমি ইরফান নেওয়া সব মিটিয়ে দেওয়ার পরও তোর বোন হাবুডুবু খাবে। তুই কোন সাহসে শুদ্ধকে বললি ফারাহাকে ভুলে যেতে? শুদ্ধ চোখ বড় বড় করে চেয়ে আছে ইরফানের দিকে। কোন মাথা পাগলটার কাছে তার দুঃখ প্রকাশ করে ফেলেছে? হায় হায়, সব গেল। শুদ্ধ দ্রুত চেয়ার থেকে দাঁড়িয়ে ইরফানের কান থেকে ফোন টেনে নিতে চাইলে ইরফান জ্বলন্ত চোখে তাকায় শুদ্ধর দিকে। রাগান্বিত স্বরে বলে, ডোন্ট ডিস্টার্ব মি। শুদ্ধ অসহায় কণ্ঠে বলে, ভাইরে থাম, তোর পায়ে পড়ি, চুপ যা মেরি বাপ। ইরফান শুদ্ধর কথা শুনল না, বসা থেকে দাঁড়িয়ে যায়। ফাইজ ওপাশ থেকে কিছু বলারই সুযোগ পাচ্ছে না বেচারা। এতক্ষণ পর একটু সুযোগ পেয়ে বলে, ইরফান, তুই আমাকে ভুল বুঝছিস, আমি রেগে বলে ফেলেছিলাম আমার কথাটা। ইরফান ফাইজকে কথাটা শেষ করতেই দিল না, চিৎকার করে বলে, রাগ মাই ফুট, তোর সাহস কি করে হলো ওকে ওইসব ফালতু কথা বলার? শুদ্ধ বিড়বিড় করলো, লে হালুয়া, এ রাগ করেছে সেটা কিছু না, অন্যর রাগকে বলছে রাগ মাই ফুট। হা। এসব রেখে ইরফানের পিছনে দাঁড়িয়ে জোর খাটিয়ে ইরফানের কান থেকে ফোন সরিয়ে কল কেটে দেয়। ইরফান রেগে বলে, তোর প্রবলেম কি? তুই আমাকে ডিস্টার্ব করছিস কেন? শুদ্ধ হঠাৎ ইরফানকে জড়িয়ে ধরল। ইরফান এক পা পিছিয়ে যায়, রাগ কমেছে বোধ হয়। শুদ্ধ শব্দ করে হাসছে। ইরফান ভুরু কুঁচকে নেয়। শুদ্ধ ইরফানকে ছেড়ে হাসতে হাসতে ইরফানের চেয়ারে বসে পড়ে। ইরফান বিরক্তির চোখে চেয়ে আছে। শুদ্ধর হাসি থামছেই না। ইরফান রেগে বলে, পাগলের মতো হাসছিস কেন? কি প্রবলেম? শুদ্ধ বেশ কিছুক্ষণ পর হাসি থামায়, মুখে মিটিমিটি হাসি, লম্বা করে শ্বাস টেনে বলে, ভাই, আমি ভাবতাম তুই শুধু মাইরার জন্যই মাথা খারাপ ছেলে, কিন্তু এখন মনে হচ্ছে সামথিং সামথিং। ইরফান ভুরুকুসকে বলে, হোয়াট? শুদ্ধ এই ব্যাপারে আর কিছুই বলল না, বসা থেকে দাঁড়িয়ে বলে, ফাইজ মন থেকে বলিনি, এটা আমি তো বুঝেছিলামই, তবুও খারাপ লাগায় তোকে বলেছি। ওকে ফাও কথা শোনালি, সর, দেখে ওর কাছে যাই। ইরফান কিছুই বলল না, শুদ্ধ ইরফানের রুম থেকে বেরিয়ে যেতে যেতে গিয়েও দরজার কাছে দাঁড়িয়ে পিছু ফিরে তাকালে দেখল ইরফান চেয়ারে হেলান দিয়ে চোখ বুজে আছে। শুদ্ধ মিটিমিটি হেসে ডাকল, ইরফান শোনা। ইরফান চেয়ারে হেলান দিয়ে চোখ মেলে তাকায়। শুদ্ধ একটা ফ্লাইং কিস ছুঁড়ে দেয়। ইরফানের চোখে মুখে বিরক্তি। শুদ্ধ এটা দেখে হেসে বলে, ও মাগো, দূর থেকে হচ্ছে না, দাঁড়া শোনা, কাছে গিয়ে দিচ্ছি, তবুও কান্দিস না শোনা। ইরফান রেগে ডেস্কের উপর থেকে পেপার ওয়েট নিয়ে শুদ্ধর দিকে ছুঁড়ে মারে। শুদ্ধ দ্রুত কেস ধরে নেয়। আফসোসের সুরে বলে, মানুষের ভালো করতে নেই। ইরফান রেগে বলে, যাবে তুই? শুদ্ধ ততক্ষণে দরজা আটকে হওয়া। ঘড়ির কাঁটা জানান দেয় রাত 8:20। মাইরা মুখ ফুলিয়ে বেডের উপর বসে আছে। সে ইরফানের কাছে মিষ্টি চাইল, কিন্তু লোকটা তাকে মিষ্টি এনে দিল না। ভাবনার মাঝেই ইরফান ক্লান্ত শরীর নিয়ে রুমে প্রবেশ করে। মাইরা দু হাঁটুর উপর কপাল ঠেকিয়ে রেখেছে। দরজা খোলার শব্দ পেয়ে ঘাড় বাঁকিয়ে দেখল ইরফানকে। দুজনের চোখাচোখি হতেই মাইরা মুখ ফিরিয়ে বাম দিকে নিল। ইরফান ভুরু কুঁচকে তাকালো। মাইরার মুখ ফিরিয়ে নেয়ার ধরন তার পছন্দ হলো না। ইরফান অপর পাশে গিয়ে মাইরার সামনে দাঁড়ায়। মাইরা তার সামনে ইরফানকে দেখে আবারও ডান দিকে মুখ ফিরিয়ে নেয়। ইরফান চোখ ছোট ছোট করে তাকায়, এগিয়ে বসে মাইরাকে টেনে সোজা করে বসায়। ভুরু কুঁচকে বলে, হোয়াট হ্যাপেন্ড? মাইরা অভিমানী চোখে তাকায়। ইরফান মাইরার দিকে চেয়ে চিন্তিত কণ্ঠে বলে, কি প্রবলেম? কথা বলছো না কেন? মাইরা গাল ফুলিয়ে বলে, আপনি মিষ্টি আনলেন না কেন? আমি তো বলছি আপনাকে টাকা দিয়ে দেব,
তবুও কিপটেমি করছেন কেন? ইরফান মাইরার দিকে চেয়ে রইল। মাইরাও ইরফানের দিকে চেয়ে আসছে। ইরফান গম্ভীর গলায় বলে, স্টুপিড, এনেছি মিষ্টি, 10 মিনিটে রেডি হবে। মুহূর্তে মাইরার চোখে মুখে উৎফুল্লতা খেলে গেল। কিন্তু রেডি হবে হবে কেন? অতঃপর কৌতূহল নিয়ে প্রশ্ন করে, রেডি হব কেন? ইরফান স্বাভাবিক গলায় বলে, তোমার ভাই মিষ্টি খাবে না? মাইরা ইরফানের কথায় অবাক হলো। দ্রুত বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ, ওর তো মিষ্টি খুব পছন্দ। আপনি এই রাতে আমাদের গ্রামে যাবেন? ইরফান ওয়াশরুমে যেতে যেতে বলে, ইয়া, ফাস্ট করো। মাইরা ভীষণ খুশি হলো। সে দ্রুত বেড থেকে নেমে জলপাই কালারের একটি বোরকা পরে নিল। সেম কালারের হিজাব বেঁধে নিল। আজ হিজাবের নিচে একটা কালো ক্যাপ দিয়েছে। ডান পাশে একটুখানি বেরিয়ে আছে। সেখানে ছোট ছোট সাদা রঙের কয়েকটা স্টোন বসানো। একটু অন্যরকম লাগছে দেখতে। এরকম দুটো ক্যাপ তাকে ইনায়া দিয়েছে। মাইরা ছোট থেকে শুধু হিজাবই পরতো। আজকেই ফার্স্ট এই ক্যাপ পরলো। ভালোই লাগছে। এরই মাঝে ইরফান শাওয়ার নিয়ে বেরিয়েছে। মাইরা ইরফানের দিকে হেসে তাকালো। ইরফানও মাইরার দিকে তাকায়। চোখ সরাতে গিয়ে সরালো না। নতুনত্ব কিছু পেয়ে বোধ হয়। মাইরা ইরফানের সামনে দাঁড়িয়ে বলে, আমি আপনার আগে রেডি হয়ে গিয়েছি, আপনি দ্রুত আসুন। ইরফান মাইরার দিকে তাকালো। মেয়েটার চোখে মুখে কি উৎফুল্লতা! বাড়ির কথা বলতেই এমন। মাইরা ইরফানকে পাশ কেটে যেতে নিলে ইরফান মাইরার হাত টেনে তার সামনে দাঁড় করায়। মাইরার মাথার হিজাবের কোনায় কালো ক্যাপটুকু টেনে বলে, এটা কি? মাইরা দ্রুত তার মাথার ক্যাপ আটকে বলে, আরে কি করছেন, খুলে যাবে তো। ইরফান মাইরার দিকে তাকালো। গম্ভীর গলায় বলে, এটার নাম কি? মাইরা ডান হাত কোমরে রেখে জবাব দেয়, এটার নাম ক্যাপ, হিজাবের নিচে পড়ে। তাহলে সুন্দর লাগে, বুঝলেন? আমি গেলাম, আপনি আসুন। কথাটা বলে এক প্রকার দৌড়ে বেরিয়ে গেল রুম থেকে। ইরফান বিড়বিড় করলো, গার্লস ক্যাপ নাইস। মাইরা নিচে নেমে দেখলো পুরো টেবিলে মিষ্টির প্যাকেট বুক হয়ে আছে। এত মিষ্টি এনেছে, হায় আল্লাহ! টেবিলের এক কোণায় শুদ্ধকে আরাম করে মিষ্টি খেতে দেখে বুড়োকুসকে তাকালো। মিষ্টির প্যাকেট নিয়ে বসেছে সে, একটার পর একটা মুখে দিচ্ছে। মাইরার চোখ বড় বড় হয়ে যায়। এভাবে খাওয়া দেখে তার নিজেরই কেমন গুলিয়ে আসছে। এত মিষ্টি কিভাবে খায়? রোমানেয়স এগিয়ে এসে বলে, শুদ্ধ বুয়ার দিব? শুদ্ধ প্যাকেটে থাকা শেষ দুটো মিষ্টি মুখে পুরে চিবিয়ে খেয়ে নিল। এরপর বলে, না মামি, পুরো হাফ কেজি খেয়েছি, আজ আর কিছু খেতে পারবো না। মায়ের চোখ বড় বড় করে তাকায়। হাফ কেজি? একবারে? শুদ্ধ চেয়ার থেকে উঠে বেসিনে গিয়ে হাত ধুয়ে নেয়। মাইরাকে তার দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে চোখ ছোট ছোট করে বলে, কংগ্রাচুলেশনস মাইরা। মাইরা হাসতে পারল না। সে কখনো কাউকে একবারে এত মিষ্টি খেতে দেখেনি। শুধু টিস্যু দিয়ে হাত মুখ মুছে হেসে বলে, আমার মিষ্টি খাওয়া দেখে ভয় পেও না, আরও হাফ কেজি খেতে পারবো, একটু রেস্ট নিচ্ছি আর কি। ইরফান উপর থেকে নেমে মাইরার হাত ধরে বাইরে যেতে থাকে। শুদ্ধ পিছন থেকে হেসে বলে, তোর বউ আমার মিষ্টি খাওয়া দেখে শখ পেয়েছে, তুই একটুখানি স্পেশাল মিষ্টি দিয়ে দিস। ইরফান মাইরার বাড়ির জন্য 10 কেজি মিষ্টি নিয়ে এসেছে। মাইরা তার মাকে শুধু একবার জিজ্ঞেস করেছিল সে কেমন আছে, আর কোনো কথা বলেনি। আপাতত তার ঘরে লাবিবকে কোলে নিয়ে বসে আছে মাইরা। সামনে একটি বাটিতে 5টি মিষ্টি, যা লাবিব আরামে তার আপুর কোলে বসে খাওয়ায় ব্যস্ত। মাইরা লাবিবের কাঁধে থুতনি রেখে লাবিবের খাওয়া দেখছে। চোখ জোড়ায় পানি চিকচিক করছে। তার ভাইটা আর মাকে ছাড়া আর কি যে খারাপ লাগে, এই কথাটা কাকে বোঝাবে? কেউ নেই শোনার। লাবিব মুখ ভর্তি মিষ্টি নিয়ে ঘাড় বাঁকিয়ে তার আপুর দিকে তাকিয়ে মিষ্টি করে হাসে। মাইরা ডান হাতে ঝাপসা চোখ মুছে লাবিবের দিকে চেয়ে বলে, কেমন লাগে ভাইয়া? লাবিব মুখের মিষ্টিটুকু চিবিয়ে গিলে নেয়। এরপর মাইরার দিকে ঘুরে বসে দুহাতে মাইরার গলা জড়িয়ে ধরে বলে, অনেক মজা, আমাল আপুই তুমি। মাইরা দুহাতে তার ভাইকে জড়িয়ে হেসে বলে, নিহালের আপুই আমি। লাবিব সাথে সাথে মাইরার গলা আরও শক্ত করে জড়িয়ে বলে, না, তুমি শুধু আমাল আপুই। মাইরা মুখ টিপে হাসল। নিহাল নামের একটি ছেলে তাদের পাশের বাসায় থাকে। লাবিবের সামনে তাকে কোলেও নিতে পারত না। লাবিব কান্না জুড়ে দিত। তার কথা তার আপুই, তার কোলে শুধু সে থাকবে। লাবিব কিছু একটা ভেবে মাইরার কোল থেকে নেমে দৌড় দেয়। মাইরা ডাকলো, সে শুনলই না, দৌড় দিল। মিনিট তিনেকের মাঝেই হাতে একটা খাতা এনে বেডের উপর উঠে বসে। মাইরা চেয়ে আছে। লাবিব দুপা মেলে, পায়ের উপর খাতা মেলে পেজ উল্টায়। মাইরা গালে হাত দিয়ে দেখছে লাবিবের কাণ্ড। লাবিব কিছু একটা বের করে খাতায় আঙুল দিয়ে মাইরার দিকে তাকিয়ে বলে, আপুই দেখ, আমি আর তুমি। মাইরা একটু নিচু হয়ে দেখলো, পেন্সিল দিয়ে কাঁচা হাতে দুটো মানুষ এঁকেছে।
একটা মেয়ে আর কোলে বাচ্চা। যদিও আঁকতে পারেনি, তবে মাইরা বুঝলো। মুখে হাসি ফুটল। লাবিবকে টেনে তার কোলে বসিয়ে বলে, এটা কিভাবে এঁকেছিস? লাবিব মন খারাপ করে বলে, আপুই আমার কাছে আসে না, আমি এঁকেছি। মাইরার চোখ থেকে টুপ করে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। লাবিবের গালে অসংখ্য চুমু খেয়ে বলে, এই যে আপুই এসেছি, অনেক সুন্দর হয়েছে এটা, আবার আসবো আপুই। আচ্ছা ভাইয়া। লাবিব হাতের খাতা রেখে মাইরার গলা জড়িয়ে হেসে বলে, আপুই আবার আসবা, কি মজা। মাইরা দীর্ঘশ্বাস পেল, ডান হাতে চোখ মুছে হাসি ফোটালো। এরপর বাড়ি থেকে একটা মিষ্টি নিয়ে লাবিবের দিকে বাড়িয়ে বলে, ম্যাজিক করে মিষ্টি খাবি না? লাবিব মাথা উপর নিচ করে। মাইরা হেসে তার মুখের অর্ধেক মিষ্টি ঢুকিয়ে নেয়, এরপর লাবিবের মুখের সামনে নেয়। লাবিব হেসে মাইরের মুখে ধরে রাখা মিষ্টি বেরিয়ে থাকা অংশ থেকে কিছু অংশ কামড়ে মুখে নিয়ে 2 হাত তালি দেয়, যেন এটাই তার কাছে বেশ মজার খেলা। সে সময় ইরফান মাইরার ঘরে এসে কাণ্ড দেখে বিস্ময় দৃষ্টিতে তাকায়। মাইরা লাবিবের দিকে চেয়ে মুখের মিষ্টিটুকু নিয়ে একবার মুখ নাড়াতেই ইরফান জ্বরের গতিতে মাইরার কাছে এসে বাঁ হাতে মাইরার গাল চেপে ধরে। মাইরা চোখ বড় বড় করে তাকায়। ইরফানের চোয়াল শক্ত। ডান হাতের 2 আঙুল মাইরার মুখের ভেতর দিয়ে মুখ থেকে মিষ্টি বের করে আনে। হাতের টুকু ছুঁড়ে ফেলে মাইরার দিকে চেয়ে দাঁতে দাঁত চেপে বলে, স্টুপিড গার্ল, থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো তোমার। মাইরা বিস্ময় দৃষ্টিতে ইরফানের দিকে চেয়ে আছে। লাবিব পিটপিট করে ইরফানের দিকে চেয়ে ডান হাতের আঙুল উঁচিয়ে বলে, খুবিজ দুলা ভাই। ইরফান লাবিবের কথা শুনে ধমকে বলে, শ্যাট আপ। লাবিব ঝাঁকি দিয়ে ওঠে। মাইরা লাবিবকে কোলে নিতে গেলে ইরফান মাইরাকে টেনে মাইরা ঠোঁটজোড় আঁকড়ে ধরে। লাবিব চোখ ছোট ছোট করে তাকায়। ছেলেটা বুঝতে পারে না, মাইরা ছটফটায়। ইরফানের গলায় বুকে খামচে দেয়। এই লোকের আক্কেল জ্ঞান নেই। ইরফান তার সময় মতো মাইরাকে ছাড়ল। মাইরা কটমট দৃষ্টিতে তাকায় ইরফানের দিকে। ইরফান ভাবলেশীন মাইরার ছোট ছোট বেডের উপর বসে বিরক্তি কণ্ঠে বলে, এত গরম কেন এখানে? ফার্স্ট রেডি হও, এক্ষুনি বেরোবো। তখনই লাবিব ইরফানের কাছে বসে মাথা নিচু করে বলে, তুমি আপুকে চুমু খেয়েছিস? ইরফান চোখ ছোট ছোট করে তাকায় লাবিবের দিকে। এতটুকু বাচ্চা, অথচ মনে হচ্ছে চিরুনি অভিযান চালাচ্ছে, প্রশ্ন করছে। লাবিবের কথায় মাইরে বিব্রত করে বেড থেকে নেমে ইরফানের দিকে চেয়ে রেগে বলে, আপনি একটা অসভ্যর দাদা। ইরফান তীক্ষ্ণ চোখে চেয়ে গম্ভীর গলায় বলে, ইউ আর রং। মাইরা ইরফানের কথা শুনলই না। ধূপধাপ পা ফেলে ঘরের বাইরে বেরিয়ে গেল। ইরফান বিড়বিড় করল, স্টুপিড গার্ল। এরপর লাবিবের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে, ইউ আর এ স্টুপিড বয়। লাবিব কথার অর্থ বুঝতে না পারে বোকা চোখে চেয়ে থাকে ইরফানের দিকে। আবারও বলে, তুমি আপুকে চুমু খেয়েছে কেন? ইরফান কিছুটা অবাক কণ্ঠে বলে, ও আমার ওয়াইফ, তাই কিস করেছি, আন্ডারস্ট্যান্ড? লাবিব অবুঝ গলায় বলে, ওয়াইফ কি? ইরফান চোখ ছোট ছোট করে বলে, বউ, ও আমার বউ, বুঝেছ? লাবিব আবারও অবুঝ গলায় বলে, বউ কি? ইরফান ঠোঁট বাঁকায় সামান্য, অতঃপর আগ্রহী হয়ে বলে, বউরে আদর করতে হয়, তুমি বড় হলে বুঝবে। লাবিব ভাবনায় ব্যস্ত, বিড়বিড় করে, বউদের আদর করতে হয়। মাইরা ঘর থেকে বাইরে বেরিয়ে তার মায়ের সামনে পড়ে। ভদ্র মহিলা কেমন মায়া মায়া চোখে মাইরের দিকে চেয়ে আছে। মাইরা ঝাপসা চোখ জোড়া নামিয়ে নিল। মাইরের মা এগিয়ে এসে বলেন, এত অভিমান কোথায় পেয়েছিস মা? আমি না হয় পেটে ধরিনি তোকে, কিন্তু বড় তো আমিই করলাম। আমার একটা গুণ রপ্ত করতে পারিস নে? মাইরা চোখ তুলে তাকায় মায়ের দিকে। জমানো অশ্রুগুলো না চাইতে গাল বেয়ে গড়িয়ে পড়ে। মাইরার মা আরেকটু এগিয়ে এসে মাইরাকে জড়িয়ে ধরল। মাইরা চোখ বুঝলো, না চাইতেও মাকে নিজেও জড়িয়ে ধরল। বেশ কিছুক্ষণ পেরিয়ে গেলে মাইরা নাক টেনে বলে, তোমার আর ভাইয়ের কথা খুব মনে পড়ে মা। ভদ্রমহিলার কষ্টে বুকটা বোধহয় ফেটে যাবে। তিনি কি বলবেন, তার কাছে কথা নেই। এরই মাঝে লাবিবের বাবা ঘর থেকে বেরিয়ে তার স্ত্রী আর মাইরাকে এভাবে দেখে বোধহয় বিরক্ত হলো। মাইরার চোখ পড়ল লোকটার দিকে, সাথে সাথে তার মাকে ছেড়ে দিল। মাইরার মা দীর্ঘ শ্বাস ফেলে মাইরার চোখ মুছে দিয়ে বলে, আজ রাতটা থেকে যাবে মা? মাইরা অসহায় চোখ জোড়া লাবিবের বাবার দিকে রাখে, যার চোখে মুখে এখনো বিরক্তি। মাইরার মা গাড় বাঁকিয়ে নিজ স্বামীকে দেখে আবারও বলেন, আমার জন্য একটা রাত থেকে যাবে মা? মাইরা তার মায়ের দিকে তাকালো মায়া ভরা চোখে। লাবিবের বাবা ঘরে চলে গিয়েছে। মাইরার খুব বলতে ইচ্ছে করলো, তাহলে আমাকে তোমায় জড়িয়ে ঘুমাতে দিতে হবে, কিন্তু মনের কথা মনেই রইল, এটা তো সম্ভব নয়। লাবিবের বাবা এই বাড়ির মাথা তুলবে, তবে তার মা তাকে থাকতে বলছে।
হয়তো লাবিবের বাবা কিছু বলবে না। এই যেমন একটু আগে বললো না, মায়ের একটু ইচ্ছে করলো না এখানে থাকতে, কিন্তু মায়ের মুখের দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করলো। জড়িয়ে থাকতে পারবে না, তাতে কি? সকাল সকাল উঠে মায়ের মুখটা তো দেখতে পাবে। এটাই কি কম শান্তি? মাথা নেড়ে বলে, থাকবো মা। মায়ের মুখে হাসি ফুটে ওঠে। মায়ের কপালে একটা চুমো খায়। মায়ের কি যে শান্তি লাগে। এবার নিজে থেকেই মাকে জড়িয়ে ধরে। মায়ের ঘরে এসে দেখলো ইরফান ঘরের জানালার কাছে দাঁড়িয়ে ফোনে কারোর সাথে কথা বলছে। লাবিব বেডের উপর বসে কিছু আঁকছে। মায়েরা ইরফানের পিছনে গিয়ে দাঁড়িয়ে রইল, কথা বলা শেষ হওয়ার আশায়। ইরফান কথা বলতে বলতে উল্টো ঘুরে দাঁড়ালে মাইরাকে দেখে বুড়ো কুঁচকে তাকায়। মাইরার দিকে তাকিয়ে আবারও কিছুক্ষণ কথা বলে কল কেটে বলে, কি বলবে? মাইরের ডোক গিলে। তাদের বাড়িতে এসি নেই, ফ্যানের বাতাসও কম, ছাদ নেই, দেওয়াল ইটের, তবে উপরে টিন। ইরফানকে কিভাবে থাকতে বলবে? শুদ্ধদের বাসা গ্রামে হলেও শহরে বাসাদের মতন। মাইরাকে চুপ দেখে ইরফান আবারও বলে, হোয়াট হ্যাপেন্ড? মাইরা পিটপিট করে তাকায় ইরফানের দিকে, মৃদুস্বরে বলে, আজ রাত এখানে থাকতে চাই। কথাটা শোনার সাথে সাথে ইরফান বিস্ময় কণ্ঠে বলে, হোয়াট? মাইরা কেঁপে ওঠে। ইরফান ফোঁস করে শ্বাস ফেলে। না চাইতেও গলার আওয়াজ জোরে হয়ে গিয়েছে। তার তো কাজ আছে, এখানে থাকলে কি করে হবে? মাইরা আবারও বলে, আপনি চাইলে চলে যান, আমি কালকে চলে যাব। ইরফান বেডের উপর বসা লাবিবের দিকে তাকালো। লাবিব তাদের দিকেই চেয়ে আছে। ইরফান দৃষ্টি ঘুরিয়ে মাইরার দিকে তাকিয়ে রেখে বলে, আমি চলে গেলে তুমি ফালতু ও এতে মিষ্টি খেতে বসে যাবে, রাইট? মাইরা নিজেকে সামলে নিতে চায়, মাথা নিচু করে নেয়। বেশ অনেকক্ষণ চুপ থাকলো। ঘন্টা বাজলো, সবাই ক্লাসের দিকে অগ্রসর হলো। তবে মাইরা উঠল না। না তো উঠল মিলা। মাইরার মাথা নিচু, মিলার দৃষ্টি মাইরার পানে। মেয়েটার চোখে মুখে অসহায়ত্ব। মাইরা হঠাৎই ভাঙা গলায় বলে, যে মা আমাকে পেটে ধরেছিল সে কখনো সুখ পায়নি জানিস মিলা। কারণ শুনবি, তার গায়ের রং ছিল শ্যামলা। আমার আসল বাবা তাকে মানত না, পছন্দ করতো না। আমার দাদি খুব ভালো মানুষ ছিল, সে আমার মাকে নিজের ছেলের থেকে আগলে রাখতো। হায়রে পুরুষ মানুষ, মায়ের গায়ের রং তার চেয়ে চাপা ছিল বলে মাকে মেনে নেয়নি, অথচ আমি হেঁটে হেঁটে মায়ের পেটে চলে এসেছিলাম। কথাটা বলে মাইরা বিদ্রুপের হাসি হাসে, মিলার দিকে ভেজা চোখে তাকায়। অতঃপর বলে, কি বুঝলে মিলা? মিলা অদ্ভুত চোখে চেয়ে আছে মাইরার দিকে। মাইরা স্নান হেসে বলে, সেই মাকে কখনো দেখিনি, কিন্তু আমাকে পেটে রেখেছিল। কথাটা ভাবতেই কেমন যেন লাগে। মায়ের স্পর্শটাই পাইনি, কেন যেন কষ্ট হয় সেই না দেখা মায়ের জন্য। সে আমাকে পেটে নিয়ে স্বামীর লাথি খেয়েছে পেটে। তার দোষ ছিল গায়ের রং সাদা নয় কেন। ও সেই বাবা আমার খুব ভালোবাসতো, কারণ আমার চামড়া সাদা, একদম তার মতো। মায়ের মতো হলে হয়তো সে নিজেই আমাকে ডাস্টবিনে ফেলে আসতো। মায়ের চোখ থেকে আক্ষেপের অশ্রু গড়িয়ে পড়ে। একটু থেমে আবারও বলে, আমার সৎমাটা খুব ভালো, ভাগ্য করে এমন সৎমা পাওয়া যায়। কিন্তু আমার বাবা আমার সৎমাকে কেন বিয়ে করেছিল জানিস? বউ ছাড়া পুরুষ মানুষের রাত যায় না বোধ হয়, তাই আবার বিয়ে করলো। এবার বিয়ে করার সময় সেই আগের ভুল করেনি, একদম সাদা চামড়ার মেয়েকে বিয়ে করে আনলো। আমার মা মারা যাওয়ার কয়েক মাসের মধ্যেই বিয়ে করলো। অজুহাত হিসেবে দিল দুধের বাচ্চার মা প্রয়োজন। আমি একটা কথা ভাবি, আমার গর্ভধারিণী মা যদি মারা না গিয়ে বেঁচে থাকতো কোনোভাবে, এরপর হঠাৎ একদিন এসে দেখতো সে দুদিন নেই, তাই তার স্বামী মনের মতো একটা ফর্সা মেয়েকে বিয়ে করে এনেছে, তাহলে আমার মায়ের মনের অবস্থাটা কি হতো? মায়ের কথাটা বলে আকাশপানে তাকায়। নীল আকাশে সাদা মেঘের ভেলা ভেসে যায়। মায়ের ইচ্ছে করে মেঘের কোলে বসে বসে যেতে। মলিন হেসে বিড়বিড় করে, মেঘমালা, তুমি যদি আমায় আমার গর্ভধারিণী মায়ের বুকে নিয়ে যেতে পারতে, তবে আমি তোমার কোলে উঠে যেতাম। কত ভালো হতো। ইস, সত্যিই যদি এমন হতো। দৃষ্টিজোড়া অসহায়ত্ব, চোখের কোণ ঘেঁষে অশ্রু গড়ায়। মায়ের চোখ জোড়া নামিয়ে নেয় ঘাসের উপর। এরপর আবারও বলে, আমার সৎ মা খুব ভালো। আমার বাবা তো আর তাকে ভালোবেসে বিয়ে করেনি, রূপ দেখে ঘরে এনেছে। আমার দায়িত্ব নিয়েছে তার হাতে। সে আমাকে নিজের মেয়ের মতো করে আগলে রেখেছে। কিন্তু বাবাও বেশি দিন থাকলো না, দুনিয়ার মায়া ছেড়ে চলে গেল। আমার মনে হয় আল্লাহ ঠিকই করেছে বাবাকে নিয়ে। আমার সৎ মায়ের আবার বাবার চেয়ে অনেক ভালো স্বামী প্রাপ্য, তাই হয়তো আমার বাবাকে আল্লাহ নিয়ে গিয়েছে। কথাগুলো বলে আবারও বেশ অনেকক্ষণ চুপ থাকলো মাইরা। চোখ জোড়া বারবার ঝাপসা হয়, দু হাতে ঝাপসা দৃষ্টি মুছে নেয়। এরপর ভাঙা গলায় বলে,
এসবের গল্প আমার দাদির কাছে শুনেছিলাম। আমার দাদি আমার ক্লাস 8-এর শেষের দিকে মারা যায়। এরপর আরও একা লাগতো। প্রথম যখন শুনেছিলাম ওটা আমার সৎ মা, আসল মা নয়। খুব ভয় লাগতো তাকে, কিন্তু মা আমাকে জড়িয়ে নিয়ে আমার ভয় ভাঙতো। এরপর সহজ হয়ে মায়ের সাথে থাকতাম সব সময়। তবে আস্তে আস্তে বড় হলে বুঝতে পারলাম তার স্বামী আমায় পছন্দ করে না। না করারই কথা, আমি তো তাদের কেউ না। মাইরা থামে, লম্বা শ্বাস ফেলে আবারও 2 হাতে ঝাপসা চোখজোড়া মুছে নিয়ে বলে, আমার গল্পের বই খুব ভালো লাগে, কিন্তু কখনো কিনতে পারিনি টাকার জন্য। আমার ফ্রেন্ডদের বোন বা যে কেউ এদের থেকে বই আনতাম, তারপর পড়া শেষে ফেরত দিয়ে দিতাম। তারপরে একদিন শিশলাকে পেলাম, কিভাবে যেন ভালোবাসলাম, আবার হারিয়েও ফেললাম, আবার ফিরে পেলাম, কিন্তু সে তো আমায় ভালোবাসে না। মাঝে মাঝে ইচ্ছে করে আগুনের মধ্য গিয়ে বসে এই সাদা চামড়া পুড়িয়ে ফেলি। এরপর যে অল্প কজন আমায় ভালোবাসবে, ওইটুকু খাঁটি ভালোবাসাগুলো আমি অনুভব করব। এরপর থেমে যায় মাইরা, জড়িয়ে আসে কথা। বেশ কিছুক্ষণ পর কেমন করুণ কণ্ঠে বলে, আমার শিশলা আমায় না দেখে কেন ভালোবাসলো না মিলা? আমার ভীষণ কষ্ট হয়। কথাটা বলে 2 হাতের মাঝে মুখ লুকায়, চোখ থেকে নীরব অশ্রু গড়িয়ে পড়ে। ওভাবেই বিড়বিড় করে, আমায় ভালোবাসার মতো কেউই নেই। গর্ভধারিণী মা নেই, বাবা নেই, সৎমা থেকেও নেই। শিশলা আমার মোহে আটকে আছে। মিলা এগিয়ে এসে মাইরাকে জড়িয়ে ধরল, পিঠে হাত বুলিয়ে বলে, রূপ দেখে মোহে পড়লে তারা যত্নের কথা ভুলে যায় মাইরা। তোর স্বামী তো তোকে যত্ন করে, তুই তোর সে বাবার সাথে সবাইকে গুলিয়ে ফেলছিস কেন? মাইরা কিছুই বলল না। মিলা বোঝানোর স্বরে বলে, তোদের মাঝে সম্পর্কটা স্বাভাবিক কর, তোর স্বামীর ইচ্ছে পূরণ কর, নয়তো সেই দাদিমার ছেলের কথা মনে আছে? অমন হলে তখন তোর শিশলা হারিয়ে যাবে। মাইরা নাক টেনে বলে, হারিয়ে গেলে যাবে। মিলা হেসে বলে, তোর শিশলা অন্য কারো হয়ে যাবে। মাইরা মিলাকে ছেড়ে কণ্ঠে কিছুটা রাগ ঢেলে বলে, শরীর না পেয়ে যারা অন্য নারীতে আসক্ত হয়, ওরা নোংরা হয়, ওরা ভালোবাসতে পারে না। ওদের ভালোবাসা নামক ফালতু জিনিস আমার লাগবে না, সেটা শিশলা হলেও। মিলা মিটিমিটি হেসে বলে, তুই কতদিন ভার্জিন থাকার ডিসিশন নিলে? মাইরা বিব্রত বোধ করে, কোনো রকম উত্তর করে, জানি না। মিলা বোঝানোর স্বরে বলে, তুই বেশি ভাবছিস। তোর দাদি শাশুড়ির কথা ভুলে কেন যাস বারবার? আমি তোর ভালো চাই মেয়েরা। তোর যদি এই বিয়েটা ভেঙে যায় তখন কি হবে ভেবেছিস একবারও? সমাজে একটা ডিভোর্সি মেয়ের জায়গা কোথায় থাকে জানিস না? তাদের তো বাবা মা থাকে, তবুও সেই মেয়েকে কত ভুগতে হয়। আর তোর পাশে কে থাকবে বল? তোর সৎ মা তোকে ভালোবাসে, কিন্তু চাইলেও তো পাশে থাকতে পারে না। তুই তোর স্বামীর ইচ্ছে পূরণ করে দে বোন, নয়তো পরিণতি অন্য কিছু হলে তোর কি হবে বল? মায়ের স্তব্ধ চোখে মিলার দিকে চেয়ে রইল। কথাও বলল না, শুধু চেয়ে রইল। মিলা বিরক্ত হয় মাইরার নীরবতায়। এ পর্যায়ে রেগে বলে, তুই সব সময় 10 লাইন বেশি বুঝিস। যখন রাস্তা বের করে দিবে তখন এসব ভালোবাসা জানালা দিয়ে পালাবে। ভালোবাসার আশায় বসে থাকতে থাকতে তোর স্বামী তোকে ধাক্কা মেরে বের করে দিয়ে আরেক রূপবতীকে ঘরে তুলবে। তখন রাস্তা ভিক্ষার থালা নিয়ে ঘুরিস। এত আবেগ দিয়ে দুনিয়া চলে না। আবেগের ঠেলায় স্বামীকে কাছে আসতে না দিয়ে আঙুল চুষে খা, তারপর সে আরেকজনকে। আর বলতে পারে না। মাইরা রেগে মিলের গালে একটা থাপ্পড় মেরে দেয়। মেলা অবাক হয়ে তাকানোয় মাইরার দিকে। মাইরার চোখ দুটো লাল, চোখ থেকে অবাধ্য নিঃশব্দ কান্নাগুলো টুপটুপ করে গড়িয়ে পড়ে। অনেকক্ষণ পেরিয়ে যাওয়ার পরও মাইরা কেমন এক ধ্যানে নিজের দিকে চেয়ে থাকতে দেখে খারাপ লাগে মিলার। মেয়েটা কেমন যেন শখ পেয়ে অশ্রু বিসর্জন দেয় তো দেয়। মিলা বুঝলো সে হাইপার হয়ে অনেক ভুলভাল বলে ফেলেছে। অতঃপর মাইরাকে ঝাঁকিয়ে বলে, সরি মাইরা। মাইরার ধ্যান ভাঙল বোধহয়। ভাঙা গলায় বলে, অন্যকে টানছিস কেন বারবার? মিলা ছোট করে বলে, কারণ ছেলেরা মৌমাছির মতো, এক ফুলে মধু না পেলে আর এক ফুলে মধুর সন্ধানে চলে যায়। আমার মা সবসময় এটা বলে। মাইরা ডোক গেল, অস্ফুট স্বরে বলে, ও। কথাটা বলে আনমনা হয়। চোখ থেকে আরও কয়েক ফোঁটা অবাধ্য অশ্রু পড়ল। বেশ কিছুক্ষণ পর মাইরা মাথা নিচু করে 2 হাতে চোখ মুছে মিলার দিকে চেয়ে হেসে ফেলল। মিলার যে গালে থাপড় দিয়েছে সে গালে একটা চুমু খেয়ে বলে, আমি সরি। মনে রাখিস না মারটা, চাইলে 10টা ফিরতি থাপ্পড় দিয়ে দিস আমাকে। এরপর কোলের উপর রাখা বইটি নিয়ে উঠে দাঁড়ালো। মাইরাকে উঠতে দেখে মিলা উঠে দাঁড়ালো। মাইরা হেসে বলে, তুই ক্লাসে যা মিলা, আমি একটু ওয়াশরুমে যাব। মিলা অবাক হলো না,
মাইরা তো এমনই, সবসময় কেমন যেন হাসে। সে বুঝেছে মাইরা খুব কষ্ট পেয়েছে। মাইরা উল্টো ঘুরে দুপা এগোলে মিলা বলে ওঠে, তুই কি আমার কথায় মন খারাপ করলি মাইরা? আমি তোর ভালোর জন্যই বলতে চেয়েছিলাম, সরি। মাইরা পা থেমে যায়। মিলার দিকে ঘুরে দাঁড়িয়ে মৃদু হেসে বলে, না রে, মন খারাপ করব কেন?